সবাইকে আমন্ত্রণ বিয়ন্ড দ্য গ্যালারিতে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো ইউরোপিয়ান ফুটবল নিয়ে। আপনারা গত কয়দিন ধরে আমরা আসলে কথা বলছি চ্যাম্পিয়ন্স লিগের একদমই শেষ পর্যায়ে, এবং এবারের চ্যাম্পিয়ন্স লিগটা আরও গুরুত্বপূর্ণ বিশ্বকাপের বছর বলে আপনারা জানেন যে গতকাল লিভারপুল কিন্তু হেরে গেছে রোমার কাছে, কিন্তু হেরেও তারা ফাইনালে পৌঁছে গেছে। অসাধারণ দুই লেগের খেলা হয়েছে, 7-6 এগ্রিগেট। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সেমিফাইনালে এত গোল কখনোই হয়নি। আমরা এই ম্যাচ নিয়ে কথা বলবো, এবং আপনারা জানেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনালের আজকে ইউরোপা লিগের সেমিফাইনাল খেলাও আছে, সেকেন্ড লেগ, সেটাও গুরুত্বপূর্ণ। আর্সেন ওয়েঙ্গারের বিদায়ী টুর্নামেন্টের হতে পারে এটা শেষ ম্যাচ, তার হতে পারে আরও একটা ম্যাচ অপেক্ষায়। সবকিছু নিয়ে কথা হবে। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, দুজনই ক্রীড়া সাংবাদিক। আছেন নাজমুল হক তপন, দৈনিক বণিক বার্তার ক্রীড়া সম্পাদক, এবং আছেন নোমান মোহাম্মদ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। তপন ভাই, এই লিভারপুল আর রিয়াল মাদ্রিদ দুটো সেরা দল কি এই সিজনের ফাইনালে কিনা, এক কথায় যদি বলেন আপনি? না, আমি বায়ার্ন রিয়াল বার্নাব্যুতে বায়ার্ন যে ম্যাচটা খেলেছে এটা আমার এবার চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়েতে বেস্ট ম্যাচ, গত বায়ার্নের পরশু রাতে যেটা হয়েছে। আর রোমা কালকে যদি ফিনিশিংগুলো ভালো হতো, আর দুটো গোল দেখিয়েছে, দুটোই ডিফেন্সের ভুলে, চরম ভুল। তো রোমা কালকে মানে হয়তোবা ওই ডেফিসিটটা কাভার করে আসতে পারতো। তারপরেও চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়াল মাদ্রিদ, তো সেই হিসাবে আমরা বলতে পারি রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল এই ম্যাচের একটা ঐতিহাসিক একটা কী বলা যায়, একটা ফেনোমেনা আছে, অন্যরকম একটা ফেনোমেনা আছে। অলরেডিদের প্রচুর সাপোর্টার, আর রিয়াল তো রোনালদো থাকার কারণে, এবং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ অন্য ব্যাপার। তো ফাইনাল একটা দুইটা ভালো দল এবং দুইটা বড় দল, এবং আমি বলবো যে এক্সপেক্টেড ফাইনাল। কিন্তু সেরা দল নয় আপনি বলছেন? হ্যাঁ, এটা বলতে চাচ্ছি অন্তত বায়ার্ন যে ম্যাচটা খেলেছে রিয়ালের মাঠে বার্নাব্যুতে, এটা মানে আপনার দেখা এই সিজনের অন্যতম সেরা ম্যাচ। নোমান ভাই একমত না তপন ভাইয়ের সাথে? আপনি দ্বিমত? না, দেখুন, যে কোনো টুর্নামেন্ট ফাইনালে সবসময় সেরা দুটো দল উঠবে নট নেসেসারিলি। আমি বলছি মানে জিনিসটা হচ্ছে কি, যে সেরা দল সবসময় লিগ শিরোপা জিতে সেরা দল, কারণ লিগের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খেলতে হবে, হোমে খেলতে হবে, অ্যাওয়েতে খেলতে হবে। সো এখানে আপনার সেরা দল না হয়ে জেতার কোনো সুযোগ নেই। আপনার চ্যাম্পিয়ন্স লিগ বা যে কোনো টুর্নামেন্টে আপনার কিছু লাকি ব্রেক আপনি পেয়েছেন। কথার কথা, পিএসজি যদি রিয়াল মাদ্রিদের সঙ্গে সেকেন্ড রাউন্ডে না পড়তো, হয়তো পিএসজি টুর্নামেন্ট জিততে পারতো। হয়তো ইউভেন্টাস যদি এর সাথে না পড়তো, রিয়াল মাদ্রিদের সঙ্গে না পড়তো, হয়তো ইউভেন্টাস জিততে পারতো। সো এখানে ড্রটোর কিছু ব্যাপার রয়েছে। বাট স্টিল শেষ পর্যন্ত যে যারা খেলছে, আমার মনে হচ্ছে তারা তাদের, আমি বলবো যে অবশ্যই যোগ্যতা দিয়ে খেলছে। তপনদার কথার সঙ্গে আমি একমত যে হ্যাঁ ঠিক আছে, বায়ার্ন মিউনিখ ফ্যান্টাস্টিক ম্যাচ খেলছে, শুধু অ্যাওয়েতে না, হোম অ্যান্ড অ্যাওয়ে দুই লেগ মিলিয়ে। সো তারা নিজেদেরকে টু সাম এক্সটেন্ট একটু আনলাকি ভাবতে পারে, কিছু রেফারিং ডিসিশনের কারণে আনলাকি ভাবতে পারে। একই সঙ্গে তারা ভাবতে পারে হচ্ছে কি তাদের এটা আনলাকি ভাববে নাকি তাদের ব্যর্থতা ভাববে, কারণ তারা প্রচুর গোলের সুযোগ পেয়েছে, প্রচুর ওপেনিং করেছে, এবং তারা আসলে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। সো শেষ পর্যন্ত যে হচ্ছে কি রিয়াল সুযোগ কাজে লাগিয়েছে, রিয়াল গিয়েছে। এবং রোমা লিভারপুল খেলাটা যেটা হয়েছে, এটা আসলে আনএক্সপেক্টেড করতে হচ্ছে কি, যে শেষ পর্যন্ত যে 4-2 গোলে জিতেছে, কিন্তু মানে রোমা গোল দিয়েছে হচ্ছে 86 মিনিট একটা দিয়েছে, আর ইনজুরি টাইমে একটা দিয়েছে। বাট স্টিল রোমা খুব ফ্যান্টাস্টিক একটা ম্যাচ খেলেছে, এবং পুরোটা সময় আর কি খেলাটা দেখতে বাধ্য করেছে সবাইকে। সবাই জানতো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাবে। সো ওই সুযোগগুলো যদি রোমা কাজে লাগাতে পারতো, রোমা হতে পারতো। বাট যেটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপের হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ এক ধরনের কি বলা চলে, যে সমর্থক বলা চলে, যে প্রথম 5টা ইউরোপিয়ান কাপ তারা জিতেছে, এবং ইউরোপিয়ান কাপ বা এখন যেটা চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে, এটাকে জনপ্রিয় করার ক্ষেত্রে যদি সবচেয়ে বড় অবদান যদি কোনো ক্লাবের থাকে সেটা রিয়াল মাদ্রিদ। এটা নিয়ে কোনো ডাউট নেই, প্রথম 5টা টুর্নামেন্টই তারা জিতেছে, এবং তাদের হিস্ট্রিতে কিন্তু ওই 5বার বাদ দিলে এখন যেই তারা ফেজটা পার হচ্ছে, এটা কিন্তু ওইটার পরেই ওই ডি স্তেফানো, গেন্তো, পুস্কাস, সেই সময়ের পরেই কিন্তু এই রোনালদোদের এই টিমটাই হচ্ছে গিয়ে তাদের স্বর্ণ সময় পার করছে। আপনি দেখেন যে 5টা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে তারা কিন্তু 4টার ফাইনালে উঠলো, এবং 3টা এবং তিনটার কিন্তু শিরোপা জিতেছে, এবং এটার কিন্তু শিরোপা জিততে পারে। যদি এবার শিরোপা জিতে, তাহলে 5টার মধ্যে 4টার শিরোপা তারা জিতবে, এবং প্রথম 5টার মধ্যে তারা 5টার শিরোপা জিতেছিল। সো চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপ সবসময় হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের টুর্নামেন্ট, আর অন্যান্য জায়গায় যেমনই হোক, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ লিভারপুল ফাইনাল নিয়ে কথা বলবো আরো পরের দিকে, কিন্তু তার আগে একটু তপন ভাই জানতে চাই গতকালের ম্যাচটা নিয়ে আপনার কাছে কি মনে হয়? যে নোমান ভাই ঠিকই বলছেন যে 86 আর 93 মিনিটের এই দুইটা গোল আসলে হতাশা বাড়িয়েছে, যে আরো একটা গোল হতে পারতো, কিন্তু ম্যাচটা আসলে আপনার কাছে কি মনে হয়? বাস্তবতা নিরিখে এটা সম্ভব ছিল না। 85 মিনিট পর্যন্ত যে টিম
আরো 3টা গোল দরকার ছিল, তো এটা আসলে হয় না। মানে এতে ফুটবলে অনেক কিছুই ঘটে, অনেক মিরাকেল ঘটে। আমরা এসি মিলান বা রোমাই ঘটিয়েছে আগের রাউন্ডে বার্সেলোনার বিপক্ষে, কিন্তু শুরুতে গোল পেতে হতো। যেটা হচ্ছে শুরুতে ওই ভুলটা না হলে, যে 9 গোল সম্ভবত যেটা, তো এই ভুলটা না হলে রিয়াল মানে শুরুতে রোমার একটা লিড দরকার ছিল, তাহলে আসলে এত বড় ডেফিসিট কভার করা যায় না। আর আবার সেকেন্ড গোলটাও ঠিক একইভাবে মানে খুবই বাজেভাবে খেয়েছে। এটা ওই একটা কর্নার থেকে উড়ে আসা বল, এটা ক্লিয়ার করতে পারবে না। আর কিন্তু রোমার ডিফেন্স বাসার সঙ্গে দুর্দান্ত খেলেছিল কালকে। রোমার ডিফেন্সে এটা করতে পারেনি। মানে যেটা হচ্ছে এত গোলের ডেফিসিট নিয়ে যদি এরকম গোল খায় এই ডিফেন্ডারদের ভুলে। আর একটা জিনিস দেখলাম যে ওদের এডেন জেকোকে ফার্স্ট হাফে আমি দেখলাম যে এডেন জেকো কয়েকবার কোনো হেল্প পেল না। মানে ওর পায়ে বল বা বলটাকে অনেকক্ষণ রাখলো পায়ে, টসটা করলো, কিন্তু কেউ নাই। তো আমি এটা মনে ছিল যে বড় ম্যাচের এক্সপিরিয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ। ওই জায়গাটা রিয়াল থাকলে কালকে এই শেষ দিকে বা সেকেন্ড হাফে, অথবা এডেন জেকো কয়েকটা চেষ্টা করেছে, সেটা কিন্তু 3বার চেষ্টা করলে একটা গোল পেতো। কতগুলো কর্নার কিক পেলো ডিবক্সের বাড়িতে, কতগুলো একটা মিনিট দরকারটা কি? এই যে 25 গজের 20-25 গজের ভেতর থেকে মানে এখান থেকে এতগুলো শট কেন নেবে? একদম অপ্রয়োজনীয়। তারপরে অনেকগুলো মিস হয়েছে। আমি বলবো যে এই যে বিগ ম্যাচ এক্সপিরিয়েন্স, হ্যাঁ রোমা বড় টিম, কিন্তু আসলে এই সময় তো আর সেই অর্থে রোমাকে ওই লেভেলের বড় টিম বলা যায় না। এই এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে খুব মানে চোখে লাগছে। লিভারপুলকে কি ওই অর্থে বলা যায় কিনা এটা একটু জানবো। তার আগে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, জি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আজম। জি, আপনার প্রশ্নটি অথবা মতামতটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখছেন? ফাইনালের লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ। আমরা নিশ্চয়ই কথা বলবো, আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই বিষয়ে পরে আলাপ করবো। কিন্তু যেটা বলছিলাম যে লিভারপুলকে কি আসলে বড় দল বলা যায়? ইংলিশ লিগ শিরোপা জিতে না, বড় দল যদি 10 বছর 11 বছর না 11 বছর ফাইনাল উঠলো, তারপর লিভারপুল 2006 উঠেছিল লাস্ট, তাহলে কত 11 বছর পর। তো তারপর লিভারপুল বড় দল। লিভারপুল একটা খেলাটা হ্যাঁ 12 বছর আর কি। তো লিভারপুল বড় দল এই দিক থেকে যে ইংলিশ প্রিমিয়ার লিগ আমরা লিভারপুল লিগ চ্যাম্পিয়ন জিতছে না বা এরকম চ্যাম্পিয়ন্স লিগ যাচ্ছে না, কিন্তু বড় টিমকে কিন্তু তারা হচ্ছে বেশ নাকানি চুমানি খাওয়ায়। আর লিভারপুলের খেলার একটা পাকিস্তান মার্কা একটা ব্যাপার আছে যে হচ্ছে খুব আনপ্রেডিক্টেবল। এবার অবশ্য প্রেডিক্টেবলি ভালো খেলছে বেশ অনেকগুলো ম্যাচ পর। এবার ম্যান সিটিকে ওরা কিন্তু কতবার হারালো, যতবারই মুখোমুখি হয়েছে ততবারই হারাচ্ছে। ম্যান সিটি এবার শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের না, এবার আসলে লিভারপুলই সবচেয়ে বেশি হারিয়েছে। তো সেই হিসাবে লিভারপুল খেলায় একটা বাড়তি একটা, যেটা কি ফুটবল খেলায় একটা এই মাদকতা, এটা খুব গুরুত্বপূর্ণ। বাড়তি কিছু একটা আছে লিভারপুলের খেলায়, তো যার ফলে লিভারপুল অবশ্যই বড় দল। এবং সেই লিভারপুল কালকে হেরেছে মানে নুন ভাই। না, লিভারপুল দেখেন, লিভারপুল ইংলিশ লিগের শিরোপা লাস্ট জিতেছে 1990-তে। তার মানে কত বছর হলো? আপনার 28 বছর হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লাস্ট জিতেছে 2005-এ। তার মানে 13 বছর পর তারা ফাইনালে খেললো। বাট স্টিল আসলে আমি আপনার সঙ্গে একমত যে লিভারপুলকে বড় দল বলতে হবে। লিভারপুলকে যে এখন বলবে যে বড় দল না বা অ্যাভারেজ দল, সেটা বলার কোনো রকম সুযোগ নেই। লিভারপুল ইজ এ বিগ টিম ইন ইউরোপ, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন ওদের খেলার মধ্যে হচ্ছে কি যে ঠিক আছে, খেলার মধ্যে এক্স ফ্যাক্টর রয়েছে, সেটা দেখতে ভালো লাগে, নিরপেক্ষ দর্শকদের ভালো লাগে, সাপোর্টারদেরও ভালো লাগে। কিন্তু এই টিমটা বিটেবল, সবসময় বিটেবল। এই লিভারপুল যেটা আপনার বলছেন যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটিকে তারা হারিয়ে দিয়েছে, ফার্স্ট লেগে 3 গোল দিয়ে দিয়েছে যে প্রথম হাফের 20 মিনিটের ভিতরে, সেকেন্ড লেগেও তারা জিতেছে। লিগে তারা হচ্ছে 4-3 গোলে ম্যান সিটিকে হারিয়েছে। বাট এই লিগেই ম্যান সিটির কাছে তারা 5-0 গোলে হেরেছে। লিভারপুল হচ্ছে সাচ এ টিম যে এত আনপ্রেডিক্টেবল টিম। যেমন লিভারপুলটা যেই খেলাটা অ্যানফিল্ডে রোমার সঙ্গে খেলেছে গতকালকে, কিন্তু সেই খেলার তারা হচ্ছে গিয়ে ধারে কাছে মানে 30% খেলাও কিন্তু তারা খেলতে পারেনি। সো এই টিমটা সবসময় বিটেবল, মানে এই টিমটা এমন কোনো টিম না যে হারানো যাবে না। রিয়াল মাদ্রিদ তো বিটেবল না, আমি বলছেন কোনো টিম পৃথিবীতে ওয়ার্ল্ডের কোনো টিম বিটেবল না, এমন কোনো টিম নেই। এটিটিউড ব্রাজিলে যখন হারতে পেরেছে, সব টিমই আসলে হারতে পারে। সো ফুটবলে আসলে হারতে পারে এরকম সব টিমই রয়েছে। বাট জিনিসটা যেটা হয়েছে যে রিয়াল মাদ্রিদের মধ্যে একটা, আপনার দর্শক যে প্রশ্ন করলেন, রিয়াল মাদ্রিদের মধ্যে একটা অরা আছে, রিয়াল মাদ্রিদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমরা ভালো না খেললেও আমরা জিতবো, আমরা কোনোভাবে একটা গোল বের করে নিব, কোনোভাবে আমরা ঠেকিয়ে দিব, এবং সেটা তারা টাইম এন্ড এগেইন তারা প্রুভ করছে। যেমন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে 2টা লেগ তারা মোটেই ভালো খেলেনি, রিয়াল মাদ্রিদ সুলভ খেলা খেলেনি, রোনালদো সুলভ খেলা খেলেনি, বাট তারা তো বেরিয়ে এসেছে। এখন এই জিনিসটা কিন্তু প্লেয়ারদের ভিতরে, সাপোর্টারদের ভিতরে, সবার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স কাজ করে। এবং নট নেসেসারিলি শুধু আমি এই লেগটার কথা বলছি, সবসময় আপনি দেখবেন এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কিন্তু 92 মিনিটের গোলে রামোস কিন্তু সমতায় ফিরিয়ে তারপরে শিরোপা জিতিয়েছেন। লাস্ট মিনিটে রিয়াল মাদ্রিদ গোল দিয়ে অনেক
অনেক ম্যাচ জিতছে, যেটা আমরা লিভারপুলের স্বর্ণযুগের যে টিম, সেই বব পেসলির যে টিম ছিল বা বিল শ্যাঙ্কলির যে টিম ছিল, সেই টিমগুলোর মধ্যে আমরা দেখতাম লাস্ট মিনিটস গোল, যেটা হচ্ছে কি স্যার অ্যালেক্স ফার্গুসনের টিম ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে দেখলাম লাস্ট মিনিটস গোল। সো বড় টিমের একটা বড় ইয়েটা হচ্ছে কি আপনার শেষ সময়গুলোটা আপনি ইয়ে করে রাখতে পারবেন। এই দিক থেকে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ ফাইনালে লেগে থাকবে। আর কালকের ম্যাচের কথাটা যেটা বলছিলেন, ফুটবলে আসলে অসম্ভব কিছু নেই। ফুটবলে আমরা সবসময় মনে হয় যে ফুটবলে আমরা সব দেখে ফেলেছি, তারপরেও নতুন নতুন অনেক কিছু দেখা যায়। যেমন ধরেন রিয়াল মাদ্রিদের খেলা গোলকিপার যে মিস্টেকটা করলেন এটা কিন্তু আসলে মানে স্কুল ফুটবলেও আমরা মনে হয় দেখি কিনা সন্দেহ আর কি, কিন্তু আমরা একটা জিনিস দেখলাম এই একই কিন্তু বার্সেলোনা এবং পিএসজি গত সিজনে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচেও কিন্তু 85 মিনিট পর্যন্ত বার্সেলোনার 3 গোলই কিন্তু প্রয়োজন ছিল, যেটা তো বন্ধা বলছিলেন, তারা কিন্তু ঠিকই 3 গোল বের করে নিয়েছে। সো ফুটবলে আসলে অসম্ভব কিছু নেই। আমার যেটা একটু সারপ্রাইজিং লেগেছে, রোবা জেন্স যে গোলটা দিল নাইনগোলান 86 মিনিটে, তখনও আপনার নির্ধারিত সময় 4 মিনিট বাকি, বাট নাইনগোলান গোলটা দেওয়ার পর খুব একটা সেলিব্রেশন করেনি। তাদের টিমের ভিতরে এরকম কোনো ইয়েটা ছিল না যে আমরা আরো 2টো গোল বের করতে পারি। আচ্ছা না, মানে অন্য সময় কিন্তু বার্সেলোনা যে ম্যাচটা ওই পিএসজির সাথে যে ম্যাচটা, ওই ম্যাচটা ওরা সম্বন্ধে 86 বা 87 মিনিটে যে গোলটা দিল, তারপরে কিন্তু সবাই গোল নিচে রাশ করেছে, বল তাড়াতাড়ি এনে বসিয়েছে, খেলার মধ্যে একটা আর্জেন্সি ছিল। কিন্তু নাইনগোলান কালকে গোলটা দেওয়ার পর ওই আর্জেন্সি তার মধ্যে বা রোমা টিমের মধ্যে বা সাপোর্টারদের মধ্যে ওই জিনিসটা কিন্তু ছিল না, যে না ঠিক আছে আমরা আরো 2 গোল বের করতে পারি। সে কারণে যখন লাস্টে আর 1 গোল বের করে এসেছেন, আফসোসের জায়গাটা কিন্তু আরো বেড়ে গিয়েছে। এমনিতে ক্লপও বলছিলেন যে এই ম্যাচটা যদি এক্সট্রা টাইমে যেত সেটা রোমাই বেশি জিততেন। নো ডাউট, যদি আরেকটা গোল বের করে ফেলতো সেখান থেকে আসলে যে আমরা এর আগে যে রিয়ালের যে ম্যাচটার উদাহরণ দিচ্ছিল নোমান, সে র্যামোস গোল শোধ করলো, তারপর কিন্তু পরপর 3 গোল করে ফেললো। এই যে অ্যাডভান্টেজটা যতটা থাকে আর অপোনেন্টের জন্য যে পরিমাণ চাপটা পড়তো, আর তারপরে খেলা রোমার মাঠে, তো এটা যদি আর একটা গোল যদি কোনোভাবে হয়ে যেত তাহলে এটা আসলেই রোমা ফাইনালে থাকতো। রোমা ফাইনালে থাকতো আপনার মনে করেন? একটু লিভারপুল কে চেয়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখছে নোমান ভাই, আপনার কি মনে হয় যে রিয়াল মাদ্রিদের যে ঠিক রিভার্স সাইডে লিভারপুলের অবস্থান, যে যারা শেষ মিনিটে জিততে পারে রিয়াল মাদ্রিদ, আর তারা কি তারপরে রিয়াল মাদ্রিদ এক্সপেরিয়েন্সের কারণে এগিয়ে থাকবে, কারণ ওই যে 9-10 বছর বা 13-14 এই বছর সিজনের পারফরম্যান্সে কি লিভারপুলকে হারানোটা আসলে লিভারপুল নিজেরাই হেরে যেতে পারে, লিভারপুলকে হারানো দরকার পড়ে না। তো এটা যে কালকে ওদের লিভারপুলের যে ডিফেন্সটা আমরা দেখলাম, এই সুযোগগুলো কি রিয়াল যদি পেতো কালকে, রোমা যেগুলো পেয়েছে সেকেন্ড হাফে কতগুলো গোল খেত। তো এটা হচ্ছে এইটা এডেনজোকে সাহায্য করার মতো কেউ ছিল না, ক্রিস্টিয়ানো রোনালদোকে সাহায্য করার মতো অনেকেই আছে। আর ওই ইয়েরা টনি ক্রুসরা যখন ওই লবগুলো ফেলবে বা মডরিচরা নিখুঁত পাসে খেলবে, এটা তো কতগুলো আমি দেখলাম যে ওই ডিবক্সের কাছাকাছি গিয়ে মানে এত বারে বারে কেন লম্বা লম্বা শট নিচ্ছিল গোলে, এইরকম কেউ নাই। কিন্তু এই ভুলগুলো কিন্তু একদমই করবে না। কিন্তু লিভারপুলের যে ট্রায়ও আমরা বারবারই বলছি এই সিজনে আসলে দুর্দমনীয়, তাদের ক্ষেত্রে এতে 1 গোল বের করতে পারে সালাহ, বলতো তো সালাহকে বেস করেই তো সাদিও মানেরা কিন্তু খুব পারফেক্ট স্ট্রাইকার আমার মনে হয়নি আর কি, বেশ ক্রুশিয়াল সময় ভালোই মিস্টিস করে। ফিরমিনো ওকে ফাইন, কিন্তু রিয়ালের আক্রমণের তুলনায় কি সালাহ একাই যথেষ্ট? আমার কাছে তা কিন্তু মনে হয় না। আরেকটা বিষয়, আর এয়ার অ্যাডভান্টেজ খুব গুরুত্বপূর্ণ। এয়ার অ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা বলি জুভেন্টাসের ম্যাচটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি। জুভেন্টাসের ম্যাচ দেখলাম আমরা, র্যামোস ছিল না, তাই না? র্যামোস না থাকাতে যেটা করলো, মানজুকিস কিন্তু 6 ফিট 4টার মধ্যে হাইট, এরকম হবে। তো এই বাকিরা কিন্তু রিয়াল ডিফেন্ডাররা কিন্তু বেশ শর্ট বেটে, তো এই সুযোগটা কিন্তু কাজে লাগিয়েছে মানজুকিস। আমি বলতে চাচ্ছি যে এই যে ফুটবলের নোমান যেটা বলছিল যে আমরা অনেক কিছু এত নতুন নতুন কিছু পাই, তা আমরা এই স্ট্র্যাটেজিক এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ উঠবে। ক্লপ খুব ভালো মাস্টার এনে আছে, নো ডাউট। তা আমি খুবই পারফেকশনের জায়গা থেকে খুব টেকনিক্যালি দেখলে হয়তো ক্লপ এগিয়েই থাকবে জিদান থেকে, কিন্তু জিদানের অন্য কিছু আছে। জিদান জানে যে মাস্টার স্ট্রোক, যেমন একবার রড্রিগেজকে একটা ম্যাচে নামালো, নেমে গোল করলো, যে বার্সার সাথে একটা ম্যাচ কতবার, তো এরকম। তো আর যেহেতু জিদানের এই টিমটা বিগ ম্যাচ জিতে অভ্যস্ত, জিদান নিজে বড় ম্যাচ জিতে অভ্যস্ত, এইটা আসলে খুব কাজ দেবে। আর একটা বিষয়, ক্রিস্টিয়ানো রোনালদো 2টো ম্যাচ গোল পায়নি। ক্রিস্টিয়ানো রোনালদো ফাইনালে, হ্যাঁ, সালাহ ভার্সেস ক্রিস্টিয়ানো রোনালদো এরকম একটা বোধহয় উত্তাপ তৈরি হবে। আমার কাছে এর থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে মিডফিল্ডটা। মিডফিল্ডে ইয়েতে লিভারপুল, আবার আসি লিভারপুল ডিফেন্সে। লিভারপুল ডিফেন্স ম্যান সিটির সঙ্গে বোধহয় সেরা খেলাটা খেলেছিল। তারপরে আমরা লিভারপুলের ডিফেন্সের ওইটা দেখি যে এটা ওই কখনো ভালো কখনো বন্ধ। এটা হ্যাঁ, গোল রিয়ালও অনেক বেশি খাচ্ছে, রিয়ালের ডিফেন্সে অনেক ভুল টুল করছে, কিন্তু ফাইনালে যখন র্যামোস উপস্থিত থাকবে এই একটা পার্সোনালিটি লাগে। তো
তো র্যামোস হলো ফার্স্টে পার্সোনালিটি, ইকের ক্যাসিয়াসের পরে বোধহয় স্প্যানিশ ফুটবলের সাথে বড় পার্সোনালিটি র্যামোস। তো ওই এইটা খুব গুরুত্বপূর্ণ। কালকে যেমন আগের ম্যাচটা আমরা দেখলাম অনেক খারাপ খেলেছে রিয়াল, কিন্তু র্যামোস কিন্তু কাজটা কিন্তু খুব ওই নেতৃত্বটা দিতে পেরেছে। তো এইসব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের কারণে, ছোট ছোট বিষয়ের কারণে রিয়াল 100টা পরিমাণ হলেও এগিয়ে থাকবে। রিয়াল এগিয়ে থাকবে, কিন্তু লিভারপুলের কি কোনো শক্তি থাকবে না? আপনার কি মনে হচ্ছে নুন ভাই, আমরা সব খালি রিয়াল এগিয়ে থাকবে? না, অবশ্যই আপনি যখন এবং মানে লিভারপুলের চান্স কিন্তু একটা ম্যাচে, ওয়ান অফ এ ম্যাচের লিভারপুলের চান্স আরো বেশি। আপনি দেখেন যে যদি রোমা এবং লিভারপুল একটা ম্যাচ খেলতো, যে কোনো লেগে যদি একটা খেলা যদি হয়, তখন কিন্তু লিভারপুলের চান্স অনেক বেশি। কারণ লিভারপুলের কিছু কিছু দিন আছে, সেটা হচ্ছে লিভারপুলের দিন। তাদের এক্সপেক্টরগুলো যখন ক্লিক করে ফেলবে, তাদের এই ফরওয়ার্ড ট্রাই যখন ক্লিক করে ফেলবে, তখন আসলে খুব টাফ। বিশ্বের যে কোনো ডিফেন্সের জন্য সামলানো কিন্তু খুব টাফ তাদেরকে। 29 গোল এই টুর্নামেন্টে তারা করেছে, 29 গোল করেছে, এবং সিজনে তাদের প্রায় কত 89 গোলের মতো মনে হয়ে গেছে। মানের হয়ে গেছে আপনার 21 গোল, ফিরমিনোর 27-28 গোল, 43 গোল হয়ে গেছে আপনার সালার। সো এটা আসলে একটা অবিশ্বাস্য একটা ট্রাই, এবং তারা আসলে খুব ভালোভাবে তারা পারফর্ম করছেন। তো এটা তাদের চান্স অবশ্যই রয়েছে, চান্স রয়েছে সেটা না। যেটা হয় যে আমরা যখন মানে বিচার বিশ্লেষণ করবো, আমরা যখন আলোচনা করব, বা দুই টিমও যখন আলোচনা করবে, দুই টিমের সাপোর্টারও যখন আলোচনা করবে, তখনকার আলোচনার প্রেক্ষিতে কারা এগিয়ে থাকবে কারা পিছিয়ে থাকবে, এটা নিয়ে তো আর আলোচনার জায়গাটা। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে লিভারপুলের চেয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকবে। এবং তোমাদের যেটা বললো যে সুতো পরিমাণ হলে এগিয়ে থাকবে, আমি বলবো সেটা না, লিভারপুলের চেয়ে রিয়াল মাদ্রিদ ক্লিয়ারলি এগিয়ে থাকবে, অনেক এগিয়ে থাকবে। সেটা হচ্ছে কি একে তাদের টিম, পার্সোনালিটি, প্লেয়ার্স, প্লাস হচ্ছে কি এই টিমটা গত 5 বছরের মধ্যে চতুর্থবার ফাইনাল খেলছে, 3টা ফাইনাল তারা জিতেছে। এটা নট এ ম্যাটার অফ জোক। এটা এই আপনি জাস্ট একটা হিসাব করে দেখেন যে আলোচনা কি হয়। আপনি যদি আজকে থেকে 20 বছর বা 30 বছর পর আমরা যখন আলোচনা করবো এই সময়টা নিয়ে, আমরা আলোচনা করবো কিন্তু গার্ডিওলার বার্সেলোনা নিয়ে, বা মেসির বার্সেলোনা নিয়ে। গার্ডিওলার বার্সেলোনা, তার পরবর্তীতে আপনার এনডিকে যেটা ইনহেরিট করছে তৃতীয় বেলানো, মানে এই যে এই সময়টা মেসি। আপনি দেখেন যে এই সময় এসে মেসির বার্সেলোনা, বা গত 3 সিজনে একটা টিম কোয়ার্টার ফাইনালে বাদ হয়ে গেছে, বার্সেলোনার ক্যালিবারের টিম। বার্সেলোনা যদি আপনি যদি হোম এন্ড অ্যাওয়েতে, যেটা আমি শুরুতে যেটা বলছিলাম, লিগ, আপনি চ্যাম্পিয়ন্স লিগের এই সবগুলো টিমকে ইউরোপের 10টা বড় বড় কন্টিনেন্টের টিমগুলোকেও হোম এন্ড অ্যাওয়েতে খেলানোর ব্যবস্থা করেন। সবাই নিজের মাঠে খেলবে, অপোনেন্টের মাঠে খেলবে, 10টা টিম, 20টা টিম, 30টা টিম, সেখানে কিন্তু বার্সেলোনা চ্যাম্পিয়ন হবে, এটা নিয়ে কোনো ডাউট। কিন্তু টুর্নামেন্টে তারা পারছে না বা পারেনি। তো জিনিসটা হচ্ছে কি যে বার্সেলোনার ক্যালিবারের টিম পরপর 3টা সিজন কোয়ার্টার ফাইনালে আউট হয়ে গেছে, সেখানে রিয়াল মাদ্রিদ 4-5 সিজনের ভিতরে 4বার ফাইনাল উঠলো। এই এক্সপিরিয়েন্স আপনি কোথা থেকে পাবেন? এবং লিভারপুলে যেটা হচ্ছে, গতকালকেও লিভারপুলকে আমরা যেরকম একটু মনে হয়েছে, সে কি মনে হয়েছে, সেই শেকিনেসটা কিন্তু ওই কারণেই যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলবো, আবার খেলবো, এতদিন পরে খেলবো। প্লেয়ারদের মধ্যে, সমর্থকদের মধ্যে ওই জিনিসটা, ওই বিলিফের জায়গাটা আসাটা কিন্তু খুব মুশকিল। এবং যদি ওটা হয় ফাইনালেও, এই জায়গা থেকে তারা সরে আসতে পারবে, তারা যদি ফার্স্ট গোলটা তারা আদায় করতে পারে। আর্লি গোল হলে তো খুব ভালো, ফার্স্ট গোলটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট। যদি রিয়াল মাদ্রিদ ফার্স্ট গোল আদায় করতে পারে, আমার মনে হয় যে ফাইনালে আসলে লিভারপুলের তখন আর কোনো চান্স থাকবে না। বাট লিভারপুল যদি ফার্স্ট গোল আদায় করে, রিয়াল মাদ্রিদের এভরি চান্স থাকবে সেটা ওভারকাম করে তারপরে সেটা বাজে তার। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটি নিব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে জানতে চাইছিলাম যে লিভারপুলের যে একটি হ্যান্ডবল হয়েছিল, জি, এই হ্যান্ডবল সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আপনারা দেখবেন যে রিয়াল মাদ্রিদের খেলাও যে মার্সেলের একটি হ্যান্ডবল হয়েছিল, হ্যান্ডবল। আচ্ছা, জি জি, এই হ্যান্ডবল নিয়ে অনেক ইয়ে হয়েছে, আচ্ছা। কিন্তু অনেক এখন বর্তমানে চুপ আছে, কারণ এটা রিয়াল মাদ্রিদের হ্যান্ডবল হয় নাই। সেই জন্য লিভারপুলের যে হ্যান্ডবল হয়েছিল, এই হ্যান্ডবল সম্পর্কে অনেকে এখন বলে নাই, কথা বলে নাই। আচ্ছা, হ্যান্ডবল নিয়ে আপনি জানতে চান যে লিভারপুলেরও হয়েছিল এবং রিয়াল মাদ্রিদেরও হয়েছিল, এটার বিষয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর আমাদের সঙ্গেই থাকবেন বিয়ন্ড দ্য গ্যালারির সঙ্গে। ফিরে এলাম বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ইউরোপিয়ান ফুটবল নিয়ে। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হয়েছে। লিভারপুল হেরেও সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গেছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ফাইনাল হবে, কিয়েভে ফাইনাল। আর আজকে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনালের খেলা আছে ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। আমরা এই ম্যাচ নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে আছেন দুজন ক্রীড়া সাংবাদিক, আছেন নোমান মোহাম্মদ এবং আছেন নাজমুল হক তপন। আপনারা চাইলে অংশ নিতে পারেন, ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। বিরতির আগে দর্শকের প্রশ্ন নিয়েছিলাম আমরা যে পেনাল্টি বিতর্ক নিয়ে, যে গতকাল পেনাল্টি দেওয়া হয়েছে, আগের দিন দেওয়া হয়নি, দুটোই কি মিল আছে কিনা, একই রকম সিচুয়েশন কিনা?
দেখুন 50-50 ডিসিশনগুলো এরকমই হয়, মানে এটা আপনার কোনো রেফারি দেয়, কোনো রেফারি দেয় না, অথবা কোনো রেফারি কোনো দিন দিবে, কোনো দিন দিবে না। একই রেফারি হতে পারে, এই রেফারি হয়তো আরেক দিন দিবে, আজকে দিবে না। সো ঠিক আছে, কন্ট্রোভার্সি অবশ্যই রয়েছে। কালকেরটা আপনি যদি এখন এভাবে দেখতে পারেন, রিয়াল মাদ্রিদ সাপোর্টার বা বায়ার্ন মিউনিখের সাপোর্টার যদি আমি হই, আমি ওইভাবে নিজেদের আনলাকি ভাবতে পারতাম যে কালকেরটা যদি দিল তাহলে আগের দিনেরটা সেটা দিল না কেন। কিন্তু এর মধ্যে যেটা হয় আর কি, আমাদের বা অনেকেই করে, এটা ওয়ার্ল্ড প্রেসও করে, আমি শুধু নট নেসেসারিলি বাংলাদেশের কথা বলছি, যে অনেক বেশি যে কনস্পিরেসি থিওরি যে খোঁজে না, এটা আমার কাছে খুব হাস্যকর লাগে। ফুটবল খেলাটা আসলে সেই জায়গাতে নেই। রিয়াল মাদ্রিদ হয়েছে বলেই তারা ফাইনাল খেলবে, তাদের পক্ষে রেফারি থাকবে, বা হোম টিম হলেই সাপোর্ট করবে, এগুলো খুবই হাস্যকর কথা। এইসব কথা আমি বললাম তো যে অনেক ক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল অনেক কিছু হয়, এবং সেটা নিজেদের আনলাকি ভাবার যথেষ্ট কারণ রয়েছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে হচ্ছে গিয়ে যে আমি প্রভাবশালী টিম বা আমি বড় টিম, সেই কারণে আমারটা এটা করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, গতকালকের খেলাতে অবশ্যই গতকাল খেলা যখন পেনাল্টিটা হয়েছে, সেই পেনাল্টিটার খুব একটা ম্যাচের বা পুরো টাইয়ের ইয়ের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি বা রাখছিল না। কিন্তু বায়ার্ন মিউনিখ নিজেদেরকে যেটা বললাম আনলাকি, সেটা ভাবতে পারতো। হয়তো আগের খেলায় ইউভেন্টাস রিয়াল মাদ্রিদ খেলে, যে ক্ষেত্রে অনেক যোগসূত্র খোঁজার চেষ্টা করেছে, ইউভেন্টাস আর ইয়ার খেলায় রিয়াল মাদ্রিদ খেলায় যেই পেনাল্টিটা শেষ সময় পেল, সেই খেলাটা সেটা নিয়েও নিজেদেরকে মানে কন্ট্রোভার্সি রয়েছে নিজেদের করতে। আমার কাছে পার্সোনালি ওটা ক্লিয়ার পেনাল্টি। অ্যাট দ্য সেম টাইম সবাই কিন্তু এটা ভুলে যাচ্ছে, ওই ম্যাচেটি কিন্তু 12-13 মিনিটের সময় স্কোর একটা ক্লিয়ার গোল হয়েছে, সেই গোলটাও কিন্তু ডিসঅ্যালাউড হয়েছে, সেটা নিয়ে তো কোনো গোল হচ্ছে না। সো আমি এখানে কোনো টিমের সাপোর্ট করে বলছি না, আমি বলছি যে ম্যাচে, ফুটবল ম্যাচে এরকম অনেকগুলি ফেজ থাকে, অনেকগুলো জায়গা থাকে, কিছু লাকি ব্রেকের জায়গা থাকে। এখন বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদ খেলায় রোবেন ইনজুরির কারণে বেরিয়ে গেছে, তাদের হচ্ছে গিয়ে বোয়াটিং ইনজুরির কারণে বেরিয়ে গেছে, এটা তো রেফারি কিছু করেনি, এটা হচ্ছে গিয়ে লাক, পারেনি, হয়নি। আর তাদের অনেকগুলো ভিদাল হচ্ছে গিয়ে আগে থেকেই নেই, নয়ার আগে থেকে নেই। দেখেন আপনি নয়ার আগে থেকে নেই, কালকের গোলকিপার কিন্তু খুব ভালো খেলছে, নয়ার কিন্তু অনেক দিন ধরেই নেই, এবং তারা কিন্তু বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে, সব হয়েছে, কিন্তু ঠিক যে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় সে মিস্টেক করে ফেলেছে, এটা তো আপনি কিছু করতে পারবেন না। এটা হচ্ছে কি একদমই শিয়ার ব্যাড লাক। এই গোলকিপারকে যদি আপনি এরকম একটা কাজ করতে বলেন যে এরকম একজন তোমাকে ব্যাকপাস দিবে, তুমি এটা ধরবা, 1000-এর ভিতরে 999 বারই ধরবে, একটা বার যে পারবে না সেটা হচ্ছে কি এইবার। সেটা তো উল্ডিক একটা তরুণ ছেলে, মানে আমি বলছি যে এ তো আর এমন কেউ না। অলিভার কান 2002, তখন নিশ্চয় মনে আছে, 2002 ওয়ার্ল্ড কাপে অলি কান হচ্ছে গিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো, গোল্ডেন বল পেল, কিন্তু ফাইনালে সেই ব্রাজিলের সাথে ম্যাচে একটা তার হাস্যকর একটা ভুলে রোনালদো গোল দিল, কিন্তু শিরোপা জিতে গেল। আবার ঠিক এট দ্য সেম টাইম দেখেন যে 98-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে রোনালদো গোল্ডেন বল পেল, কিন্তু ফাইনালে তিনি কিরকম খেলেন, একদম নিজের ছায়ায় থাকলেন। সো এটা হচ্ছে গিয়ে যে আপনার এই বিগ ম্যাচে অনেক সময় অনেক বড় বড় তারকারাও সেটা মানে সাফার করে। এখন তারকারাও যদি সাফার করে, তাদের পারফরমেন্স যদি হ্যাম্পার হয়, তারা যদি আপ টু দ্য মার্ক না থাকে, সেটা তো রেফারির ক্ষেত্রে হতে পারে, রেফারিও তো হিউম্যান বিং। তো আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত যে এটা নিয়ে রেফারি নিয়ে এটা নিয়ে আত্মনাদ করার কিছু নেই, রেফারিং এর কারণে হেরে গেছি, এটা আমার মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগে এটা কোনো টিম যদি বলে সেটা আসলে বাড়াবাড়ি হবে, আমার সেটা মনে হয় না। নিজেদের খেলা দিয়ে যোগ্যতা দিয়েই এই দুটো দল তাদের যে পাথটা রয়েছে সেই পাথ দিয়ে তারা একদম যোগ্য দল হিসেবে তারা ফাইনালে খেলেছে। হয়তো টাইগুলো যদি অন্য হতো, এক টিমের সঙ্গে অন্য টিমের যদি খেলা পড়তো তাহলে কি হতো, ইউ নেভার নো। বার্সেলোনার সঙ্গে যদি এখন লিভারপুলের খেলা পড়তো, আপনি জানেন না যে কি হতো। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মনে করেন কোয়ার্টার ফাইনাল খেলা বললো, রিয়াল মাদ্রিদ হয়তো সেখানেই আউট হয়ে যেত। কিন্তু যেই পার্টটা তারা পেয়েছে ড্রতে, যেভাবে তারা বসে, তাতে আমার মনে হয় যে কোনো টিমেরই ঠিক এখন ঠিক এই অবস্থায় বলার ইয়ে নেই যে আমরা রেফারিং যদি আমাদের পক্ষে থাকতো তাহলে আমরা ফাইনাল খেলতাম, অথবা রেফারিং পক্ষ রয়েছে বলেই এই টিমটা ফাইনাল খেলছে, এগুলো বলার কোনো সুযোগ আছে বলে আমার কাছে পার্সোনালি মনে হয় না। এবং লাকটা আসলে ফুটবলে গুরুত্বপূর্ণ। কালকে আমরা বলছিলাম যে ইউর্গেন ক্লপও ম্যাচে সেটা বলছিলেন যে লাকটা তাদের কিছু কিছু ক্ষেত্রে ফেভার করেছে, দেখে আসলে ম্যাচ হেরেও তারা ফাইনালে উঠেছে। এই লিভারপুল রিয়াল মাদ্রিদ 1981-এ খুব সম্ভবত লাস্ট ফাইনালে মুখোমুখি হয়েছিল এবং লিভারপুল জিতেছিল সেই ফাইনালটাতে। এইবারের দলটা নিশ্চয়ই পুরো আলাদা, সিস্টেমটাই আলাদা, কিন্তু পেছনের এই কথাগুলো কি আসলে মনে থাকে কিনা কখনো? এতে স্পোর্টসে এটা খুব গুরুত্বপূর্ণ যে ট্র্যাজেডি না ঐতিহাসিক সত্য, এরকম একটা ডিবেট কিন্তু সবসময় থাকে। যে যেমন হচ্ছে বায়ার্ন 5 বার হারলো, এটা স্প্যানিশ ট্র্যাজেডি বা এটা নাকি এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। আবার ঐতিহাসিক সত্যগুলোকে আবার অনেক সময় দেখা যায় যে ওভারকাম করে। যেমন একটা সময় একটা ঐতিহাসিক সত্য ছিল কি যে ল্যাটিন থেকে এরকম কাপ জিততে পারে না, এটা কিন্তু গতবার জার্মানিটা ভেঙে দিল। আবার একটা সময় মনে করা হতো কি যে একমাত্র ব্রাজিল ছাড়া কেউ হচ্ছে তার মহাদেশের বাইরে কাপ জিততে পারে না। 2002-এর এশিয়া থেকে কাপ নিয়ে গেল তারা, কিন্তু আফ্রিকা থেকে আবার স্পেন এটা ভেঙে দিল। তো ঠিক এরকম বিষয়গুলো আছে যে অতীতটা সামনে আসে, আবার সেটাকে ব্রেক করে, সেটা আবার ভেঙে যায়। তো 81 সালে এখনকার ফুটবলের যে জায়গাটায় পৌঁছেছে, যেমন ল্যাটিন ফুটবলাররা এত বেশি বা আফ্রিকার ফুটবলার এত বেশি এখন ইউরোপে ইনক্লুড হয়েছে, ওই সময় কিন্তু এটা ছিল না। আমার কাছে মনে পড়ে না যে আমি 90-এর দশকে, আমি ফুটবল খেলা তো ফলো করি মিড 80s থেকে,
আমরা চ্যাম্পিয়ন্স লিগ এতটা আমরা থাকতাম না। চ্যাম্পিয়ন্স লিগও মানে এতটা তখন তো উয়েফা ছিল, তো এতটা আমরা আগ্রহী ছিলাম না কখনো। আমরা ইউরোপিয়ান ফুটবল নিয়ে থাকতাম, মানে যেটা ক্লাবগুলো কিংবা লিগগুলো, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে এতটা থাকতাম না। সেই যে কারণে মরিয়েন্তেস একবার যে পোর্তো চ্যাম্পিয়ন হলো, তখন কি আসলে চ্যাম্পিয়ন্স লিগ এইরকম ফোকাসে ছিল? আমার কাছে কিন্তু মনে হয় না। যে রিয়াল মাদ্রিদের ওই যে গ্যালাকটিকোর কথা, আমরা যে ফেজের গ্যালাকটি, সেকেন্ড ফেজের যে গ্যালাকটিকো দেখলাম, তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, একটা জিতেছে 2002 তে জিদানের। তো ওই লা লিগাতেও তো খুব ভালো পারফরমেন্স ছিল না, কিন্তু তাতে গ্যালাকটিকো করে। আমি বলতে চাচ্ছি যে এখন সময়টা একটা অন্য রকমের, এবং এই কৃতিত্ব অবশ্যই রিয়াল মাদ্রিদের যেমন এটা তোমার মত ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি এবং রোনালদো, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এবং মানে হ্যাঁ, মানে বার্সেলোনা রিয়াল এবং মেসি রোনালদো, এই দুজন এটাকে মানে এটা অনেক দূর নিয়ে গেছে। এই চ্যাম্পিয়ন্স লিগটাকে ইউরোপিয়ান ফুটবল অথবা বিশ্বকাপের কাছাকাছি জায়গায় হাইপে তারা তুলেছে। আমাদের জানানোর জমি তো আমার হলো 22-23 বছর, তো এইটা এরকমটা দেখিনি কখনো, যে চ্যাম্পিয়ন্স লিগকে নিয়ে পুরো রাতের বেলা ফেসবুকে দেখি সব অন, সবাই। আপনি বলছেন যে এই দুজনের কারণে আসলে আমরা ওদের যেখানেই যখন খেলছে ফলো করতে বাধ্য হচ্ছি। মানে আমরা তারা ফুটবলটাকে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। ম্যারাডোনা পরবর্তী ফুটবল বা রোনালদো, এটা কিন্তু বিশ্বকাপ কেন্দ্রিক এবং ইউরোপিয়ান কাপ কেন্দ্রিক, কিন্তু এখন যেটা ঘটেছে সেটা হচ্ছে পুরো ইউরোপের ফুটবল। তো এই জায়গাটায় আমি লিভারপুলের অনেকখানি পেছনে থাকবে, কারণ এই সময়টাতে গত 10-15টা বছর লিভারপুল এই লেভেলে খেলেনি। এইটা একটা ফ্যাক্টর। আর যেটা হচ্ছে 3টা চ্যাম্পিয়ন দলকে কিন্তু হারিয়েছে রিয়াল মাদ্রিদ। পিএসজির পরে হারালো জুভেন্টাস, তারপরে বায়ার্ন মিউনিখ। 3টা লিগের সেরা দলকে, চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। এই যে চ্যাম্পিয়ন দলকে আমরা হারাতে পারি, এখানে আসলে নিজেদের ভিতরে এক ধরনের আমরা চ্যাম্পিয়ন, এই বোধটা, এই বিশ্বাসটা এবং একসময় মাথার মধ্যে গেঁথে যায় যে এই লেভেলের 3টা চ্যাম্পিয়ন দলকে আমরা হারিয়েছি। তো স্বাভাবিকভাবেই সব ক্ষেত্রে আপনারা রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখছেন, কিন্তু আসলে লিভারপুল এই সিজনে মানে এই কথাটা কিন্তু খুব ঠিক, সার্টেইন যেতে যদি ওই যে এসি মিলানের সেই ম্যাচ, এইটা এর থেকে অবিশ্বাস্য ম্যাচ ফুটবলে খুব কমই হয়, 3 গোলে পিছিয়ে পড়ে তারপরে 4 গোল দিয়ে। তো লিভারপুল যদি তার দিনে থাকে, তো এটা লিভারপুলের বৈশিষ্ট্য। আমি আবারও বলি যে একবার কথা বলেছিলাম যে পাকিস্তান ক্রিকেট টিমের মতো, যে ওইটা ফাইনালে ভারতের সাথে কিভাবে জিতলো ব্যাটে এবং বলি, ঠিক এরকম আর কি, যে লিভারপুলের দিনে লিভারপুল কিন্তু হচ্ছে আসলেই আনবিটেবল, ফুটবলে আনবিটেবল কেউই না। লিভারপুলের যে দিনটা যদি লিভারপুলের হয়, অলরেডিটা কিন্তু অন্য লেভেলের দল। আমরা একদমই শেষ পর্যায়ে বলছিলাম যে আজকে ইউরোপা লিগের সেমিফাইনাল আছে আর্সেন ওয়েঙ্গারের জন্য। আসলে আমরা এই ম্যাচটা নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই। শেষ ম্যাচ হতে পারে আর্সেন ওয়েঙ্গারের ইউরোপীয় আসরে, আবার নাও হতে পারে, ফাইনালে উঠলে খেলবে আর্সেনাল। আপনার কাছে কি বলার আছে যে আর্সেন ওয়েঙ্গারের এই দীর্ঘ ক্যারিয়ার আর্সেনালে? আমি আসলে একজন ফুটবল ভক্ত হিসেবে আমি চাইবো যে শেষ ম্যাচ যেন না হয়। আর্সেন ওয়েঙ্গার এটা ডিজার্ভ করেন যে অ্যাটলিস্ট একটা শিরোপা দিয়ে তিনি যেন আর্সেনাল থেকে বিদায় নেন। আর্সেনালের ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদের প্রতি আমার একটা রয়েছে যে আসলে আর্সেনকে যেভাবে তারা বিদায় দিয়েছেন, এই বিদায়টা আর্সেন ওয়েঙ্গারের প্রাপ্য না। আর্সেন ওয়েঙ্গার আর্সেনালে আসার আগে আর্সেনাল ছিল একটা মিডিওকার টিম, জাস্ট অ্যানাদার টিম। সেই টিমটাকে তিনি যে হাইটে নিয়ে গেছেন সেটা অবিশ্বাস্য। গ্যারি নেভিল একটা কথা বলেছেন, আর্সেন ওয়েঙ্গারের সবচেয়ে বড় ক্রেডিটটা এখানেই যে আর্সেন ওয়েঙ্গারের খেলার কারণে আমরা আমাদের খেলার ধরন বদলেছি। ম্যানচেস্টার ইউনাইটেড স্যার অ্যালেক্স ফার্গুসনের টিমের খেলার ধরন বদলেছি, আর্সেন ওয়েঙ্গার হাইটটা হচ্ছে কি সেখানে। সো তাকে গত 2-3 সিজন ধরে আর্সেনাল ওয়েঙ্গার আউট বিদায় করো যে রব উঠেছে, এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। এবং আর্সেনাল সাপোর্টারদের জন্য আমার মনে হয় যে আর্সেনাল সাপোর্টাররা এখন আয়নায় ফিরে তাকালে আগামী 1 বছর 2 বছর বা 5 বছর পর যখন তাকাবেন, তাদের নিজেদের আসলে লজ্জা লাগবে। এটা আসলে উচিত হয়নি। সো আমি মনে করি যে আসলে ওয়েঙ্গার অ্যাটলিস্ট এই সম্মানটুকু তার প্রাপ্য ছিল, যেই সম্মানটা তিনি এখন বদলে যাও ফুটবল বদলে যাওয়ার সময় যেটা তপনদা বললেন, সেটা সবকিছু অনেক কিছু মিলে কমার্শিয়ালাইজড হওয়ার কারণে চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে 92-93 থেকে, বা প্রিমিয়ার লিগ হয়েছে। সো সবকিছু মিলে এই চেঞ্জটার কারণে তো এটা হয়। এই মানে পুরোনো দিনের যে মূল্যবোধ যেটা আঁকড়ে ধরে রাখে, সেটার এখন আর মূল্য নাই। এখন মূল্যটা আদায় করে নিতে হয় সাকসেস দিয়ে। সো আমি আসলে খুব করে আশা করব, আমি আর্সেনালের সাপোর্টার না, কিন্তু আমি খুব করে আশা করব যে আর্সেন ওয়েঙ্গার যেন এই শিরোপাটা জিতেন, কারণ এটা তার প্রাপ্য। তিনি তখন তার সম্মানটা আদায় তিনি বিদায় নেবেন। তপন ভাই, আর্সেন ওয়েঙ্গার যেটা পুরনো মূল্যবোধ ফুটবলে, স্পোর্টসম্যানশিপ ফুটবলে যদি নাম একটা নাম্বার করা হয়, ওই প্রথম নামটাই আসবে কিন্তু আর্সেন ওয়েঙ্গার। ওই যে এফএ কাপ ফাইনালে, শেফিল্ড শিল্ডের ফাইনালে যেন ওই ইয়েতে হলো, ওই গোল বাতিল, মানে ইয়েতে অফসাইড থেকে গোল উনি অ্যাপ্লিকেশন করে গোলটা বাতিল করে নিয়ে তারপরে আবার ওই রিম্যাচ হয়েছিল, ম্যাচে জিতেছিলেন। আর আর্সেনালের খেলা, আর্সেনাল বাংলাদেশ কিন্তু অনেক সাপোর্টার আমি দেখি। আমি যেহেতু দীর্ঘদিন 10 বছর এই প্রোগ্রাম করি, প্রচুর, যেমন যশোরের তুর্যর মাঠে ছেলে আর্সেনালকে খুবই ফলো করে। এই যে আর্সেনালের খেলা ফলো করা, কি পজিটিভ ফুটবলটাই খেলে। অ্যালেক্স ফার্গুসনের বা ওসে মরিনোর যে
যে পার্কিং দ্য বাস, অ্যালেক্স ফার্গুসনের যে ক্যালকুলেটিভ ফুটবল পুরো ডিফারেন্ট, উনি মানে সবসময় ছিলেন মানে স্পোর্টসম্যানশিপের একটা দৃষ্টান্ত, সবসময় পজিটিভ ম্যানার্সে খেলেছেন। আর আর্সেন ওয়েঙ্গারের সাফল্যের জন্য যদি আর্সেন ওয়েঙ্গার কী কারণে দায়ী করবে? আর্সেনাল কবে বেটার টিম করেছে? তারা হচ্ছে পিক ফর্মের থিওরিতে ছেড়ে দিয়েছে, যেতে সেরা সেরা প্লেয়ারদের আমরা দেখেছি যখন টিমটা গুছিয়ে ওঠে তখনই প্লেয়াররা ছেড়ে যায়। যে টিমের কোনো অ্যাম্বিশনই নাই যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ বা এরকম চ্যাম্পিয়নশিপে ফাইট দেবো, তো সেই টিমকে এরকম একটা সাদামাটা মিডিওকার দলকে আর্সেন ওয়েঙ্গার যে জায়গাটা পৌঁছেছেন, আর আর্সেন ওয়েঙ্গারের খেলাটা এতে আর্সেন ওয়েঙ্গারের কারণে হয়তো বা আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে আজ গতিশীল ফুটবলটা দেখছি। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে অ্যালেক্স ফার্গুসন হ্যাঁ দলকে চ্যাম্পিয়ন করেছেন, কিন্তু এতে যদি জনপ্রিয়তা যদি বলি আমি, যদি ইংলিশ প্রিমিয়ার লিগ তো অনেক বেশি পপুলার, সাফল্য চ্যাম্পিয়ন্স লিগের কয়টা আছে ইংলিশ প্রিমিয়ার লিগে? এই যে খেলাটা, এটা আর্সেন ওয়েঙ্গার ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন ধরে ছিলেন বলেই আজকে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ভক্তটা তৈরি হয়েছে। আর্সেন ওয়েঙ্গার ফুটবলে অনেক বড় নাম, তো আমি খুবই খুশি হতাম যদি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে বিদায় দিতে পারতেন, তো এটা আমাদের দুর্ভাগ্য, এটা সম্ভবই না এই আর্সেনালকে দিয়ে। তো ওনার একটা বড় কিছু প্রাপ্য। আর্সেন ওয়েঙ্গার মানে এই ফ্রেঞ্চম্যান অনেক বড় মানুষ, অনেক বড় মানুষ। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা শুভকামনা জানাই আর্সেন ওয়েঙ্গারকে, আর্সেনালের জন্য। তবে আর্সেন ওয়েঙ্গারের যে স্পোর্টসম্যানশিপের কথা বলছিলেন দুজনই, আমরা মনে করি যে পুরো স্পোর্টসে আসলে সেইটা বজায় থাকবে কিংবা ফিরে আসবে, যেটা হারিয়ে গেছে কিংবা আমরা খুঁজছি। সবাই ভালো থাকবেন।